শখের বাড়ির ভিটেটুকু ছাড়া মাঠের মাঝখানে এক টুকরো চাষের জমি ছিল। অল্প জমি হওয়ার কারণে সেখানে সে কচু চাষ করত। কচুর শাক পাতা সহ কচুর লতি বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। কিন্তু আশেপাশের জমিওয়ালা চাষিরা সবসময় তার জমিটুকু দখল করার জন্য ওত পেতে থাকতো। এই যে করিম ভাই, দেখো দেখো তোমার ক্ষেতের কচুর লতি বেয়ে বেয়ে আমার জমিতে গিয়েছে। এতে করে তো আমার ফসলের ক্ষতি হচ্ছে, তাই না? আমি তো সব সময় খেয়াল রাখি যেন আমার কচু চাষের ফলে তোমাদের ফসলের কোনো ক্ষতি না হয়, কিন্তু তা লতিগুলো বড় হওয়ার ফলে জমি থেকে বাইরে বেরিয়ে যায়। আর তাছাড়া আমার জমিটাও তো বেশ অল্প, বলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি, আমাদের জমিটুকু দিয়ে দাও। ওইটুকু জমি রেখে কি করবে বলো তো? কি বলছো কি ভাই, এটুকু জমি আছে বলেই তো খেয়ে বেঁচে আসি গো, নয়তো না খেয়ে মরতে হবে বউ বাচ্চা নিয়ে। সে তোমার এক কথা, ঠিক আছে, তোমার জমিতে তুমি চাষ করে খাও গিয়ে, কিন্তু শোনো আমরা আশেপাশে সবাই যখন যা চাষ করি তোমাকেও তাই চাষ করতে হবে। ধানের সময় ধান, গমের সময় গম, কিন্তু মাঝখানে কচু চাষ করতে দেব না গো। হাসালে তোমরা ভাই, আমার এইটুকু জমি কিনা ধান গম চাষ করব, তাতে যা ফসল হবে তা দিয়ে কোনো কাজই হবে না গো। আর আর তাছাড়া তোমরা যাই বলো না কেন, আমার জমি, তাই আমি ভালো বুঝবো আমি কখন কি চাষ করব। তোমাদের মতামত শুনে তো আর নিজের পেটে নিজে লাথি দেব না, তাই না? এই কথা বলে করিম চাষি সেখান থেকে চলে আসে। একে কিছুতে ঘায়ল করা যাচ্ছে না, একেবারে কই মাছের প্রাণ গো। হ্যাঁ গো, কখন এলে তুমি? এই তো বউ, কিছুক্ষণ হলো এলাম। বলছি বউ, তোমার রান্না কি হয়েছে? এক্ষুনি কিছু খেতে দাও তো আমায়, খিদে পেট একেবারে শোষো করছে গো। কি আর রান্না, ওই তো নিজেদের ক্ষেতের কচু শাকই রান্না করেছি। যাও তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। ঠিক আছে বউ। এরপর করিম হাত মুখটা ধুয়ে ঘরে গিয়ে স্ত্রী আর মেয়েকে সাথে নিয়ে খেতে বসে। বাবা বাবা, আমরা রোজ এই কচু শাক আর কচুর লতির তরকারি খেতে ভালো লাগে না, তুমি জানো বাবা, আমার না চিংড়ি মাছ খুব পছন্দ। তাহলে তুমি কেন বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনো না? সত্যি তো, চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতেও মজা, কতদিন হলো তা চোখেও দেখি না। তোমরা এভাবে বলো না বউ, এসব শুনে নিজেকে যে খুব অপরাধী বলে মনে হয়। বাজারে যা চিংড়ির দাম, চিংড়ি কিনতে গেলে তো সারা মাসের চাল কটাও কিনতে পারবো না গো। ঠিক আছে বাবা, তুমি যেদিন পারো সেদিনই নিয়ে এসো। এখন না হয় আমরা শুধু শুধু কচু শাক দিয়ে খেলাম। এরপর তারা খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। রাতে ভীষণ ঝড় বৃষ্টিও শুরু হয়। পরদিন সব কৃষকেরা তাদের জমির নাজেহাল অবস্থা দেখে হাই হতাশ করতে থাকে। হাই 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 হাই, এ অসময়ে ঝড়ে আমার পাকা ধানগুলো কি সর্বনাশ করে দিয়ে গেল গো। এখন কি করব আমরা? শুধু কি তোমার, আমার জমিরও তো একই অবস্থা। তখনই করিম সেখানে চলে আসে। কি হয়েছে কি, তোমরা এখানে সবাই এভাবে চেঁচামেচি করছো কেন? কি হয়েছে দেখতে পাচ্ছ না? চোখের মাথা খেয়েছো নাকি? কাল রাতে ঝড় বৃষ্টিতে আমাদের পাকা ধানগুলো সব নষ্ট হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে কি আমার কচু খেতে এত পানি জমলো কি করে? কারো জমিতে এমন পানি জমেনি। ও বুঝেছি, সবার জমিতে যেন কচুর লতি ছড়িয়ে না যায়, তাই তো আমি মাটি দিয়ে উঁচু করে আমার জমির চারপাশ ঘিরে দিয়েছিলাম, তাই তো এখানকার জমা পানি গড়িয়ে যেতে পারেনি। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল, কচু গাছগুলো যে পানিতে ডুবে গেল আমার। এই তোরা দেখ দেখ,
আমাদের তো শুধু ফসল নষ্ট হয়ে গেছে, আর এই করিমের ফসলের জমিতে পুরো একটা পুকুর হয়ে গেছে। বেশ হয়েছে, এতটুকু জমি পানি তো জমবেই। কতবার বলেছিলাম আমাদেরকে দিয়ে দিতে জমিটুকু, এবার বেটা বুঝবে ঠেলা। আমরা ওর জমির পানি এবার কিছুতেই আমাদের জমি দিয়ে গড়াতে দেব না। সিসি, তোমরা কেমন মানুষ গো ভাই? নিজেরা বিপদে পড়েও বিপদের মর্ম বোঝো না। অন্যের বিপদে কোথায় তাকে সাহায্য করবে তা না করে আরো তাকে বিপদে ফেলতে চাইছো। অত শত বুঝি না, এমনিতে বৃষ্টির পানিতে আমাদের ফসলে যা ক্ষতি হওয়ার হয়েছে, এবার তোমার জমি থেকে যেন পানি কিছুতেই আমাদের জমিতে না যায়, এই আমরা বলে দিলুম। এরপর লোকগুলো সেখান থেকে চলে যায় আর করিম সেখানে হতাশ হয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে তার কচু ক্ষেতের জমা পানিতে কিছু একটা ভেসে বেড়াচ্ছে। এ কি, পানিতে এগুলো কি দেখা যাচ্ছে? পোকামাকড়ের মতো কোনো পানি পোকা নাকি? দেখি তো। না না, এ তো চিংড়ি মাছ। আর মনে হচ্ছে অনেকগুলো চিংড়ি মাছ আছে এখানে। হায় হায় বিধাতা, আমার শখের কচু ক্ষেত ভাসিয়ে দিয়ে তুমি চিংড়ি উপহার দিয়েছো। ঠিক আছে, আমি বরং এই চিংড়িগুলো বাড়িতে নিয়ে যাই। এত কষ্টের মাঝে অন্তত মেয়ে বউকে চিংড়ি খাওয়ার ইচ্ছেটা পূরণ করতে পারবো। এরপর করিম তার কচু ক্ষেত থেকে কিছু চিংড়ি ধরে তার বাড়িতে নিয়ে যায়। এবং সে তার বউকে সবটা খুলে বলে। সবই তো শুনলে বউ, এখন বিধাতাই ভালো জানেন আমি কি করে ওই পানি জমা জমিতে কচু চাষ করব। এখন এখন মেয়েকে এই চিংড়িগুলো রান্না করে দাও। মেয়েটা আমার কতদিন যাবৎ চিংড়ি খেতে চেয়েছে। ঠিক আছে, সে না হয় করে দিচ্ছি, কিন্তু তুমি আগে আমায় এটা বলো তো, তুমি কি আমাদের কচু ক্ষেতের সব চিংড়ি ধরে নিয়ে এসেছো? না বউ, সব মাছ চাইলে কি আর একসাথে ধরা সম্ভব? আর তাছাড়া ওখানে অনেক মাছ আছে এখনো বউ। বাহ, তাহলে তো ভালোই হলো। কি ভালো হলো বউ? তুমি যেহেতু বলেছো আমাদের কচু ক্ষেতে অনেক পানি জমে আছে, আর সেই পানি কেউ কারো জমিতে গড়াতেও দিচ্ছে না, তাহলে আর কি করার, তুমি বরং ওখানে চিংড়ির চাষ করো। আর বিধাতার ইচ্ছায় চিংড়ি মাছগুলো নিজে থেকে এসে ধরা দিয়েছে, তাহলে এবার আমাদের উচিত কচু ক্ষেতে চিংড়ি চাষ করা। আর বাজারে চিংড়ির যা দাম, একবার চিংড়ি চাষ করতে পারলে গো আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। বউ, কথাটা তুমি মন্দ বলনি কিন্তু। ঠিক আছে, আমি কাল থেকে কচু ক্ষেতে চিংড়ি চাষের কাজে লেগে পড়বো। এরপর করিম তার কচু ক্ষেতের চিংড়িগুলো খুব যত্নের সাহায্যে চাষ করতে শুরু করে। দেখতে দেখতে তার চিংড়িগুলো অনেক বড় হয়ে যায় এবং বড় চিংড়ি থেকে আরো নতুন চিংড়িও জন্মায়। তারপর করিম রোজ অল্প অল্প করে কিছু চিংড়ি নিয়ে বাজারে বেচতে থাকে। বাহ করিম, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। এই সুন্দর করে তুমি তোমার ওইটুকু জমিতে কচু আর চিংড়ি চাষ করছো। হ্যাঁ ভাই, বিধাতা চাইলে সব সম্ভব। দেখ ভাই দেখ, আমাদের নাকের ডগা দিয়ে এইটুকু জমিতে চিংড়ি চাষ করে করিম বড়লোক হয়ে যাচ্ছে, আর আমরা কিছুটি করতে পারছি না রে। না, এভাবে চলতে দিলে তো হবে না, ওকে যে করেই হোক দমাতে হবে, নয়তো ওইটুকু জমির মালিক হয়ে ও বড়লোক হয়ে যাবে, আর আমাদের এত এত জমি থাকতেও আঙ্গুল চুষতে হবে। পেয়েছি উপায়, আমরা মোড়লের কাছে যাব, তার কাছে কি ইনিয়ে বিনিয়ে করিমের নামে মিথ্যে নালিশ জানাবো, আর বলবো করিমের জমিতে পানির কারণে আমাদের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাই ওকে কিছুতেই আমরা মাঠে জমিতে চিংড়ি চাষ করতে দেব না গো। ঠিকই বলেছো ভাই, তাই চলো, তারপর ওই করিম বেটাকে আচ্ছা মজা দেখানো যাবে। এরপর কৃষক লোক দুটি মোড়লের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তারা করিমের নামে ইনিয়ে বিনিয়ে সব মিথ্যে নালিশ করতে থাকে। সব শুনে মোড়ল মশাই করিমকে তার বাড়িতে ডেকে পাঠায়।
ওরা যা বলছে সব মিথ্যে কথা মোড়ল মশাই। আমার অল্প জমি বলে ওরা সব সময় চাইতো যেন আমার জমিতে চাষ করতে না পারি। আর সব মিথ্যে মানে তুমি কি বলতে চাও তুমি তোমার মাঠের জমিতে চিংড়ি চাষ করনি? হ্যাঁ হ্যাঁ, আমি সেখানে চিংড়ি চাষ করেছি, কিন্তু তার জন্য অন্যদের জমি কোনো ক্ষতি হয়নি। আমি আমি আমার জমির চারপাশে মাটি দিয়ে উঁচু করে বাঁধ দিয়ে রেখেছি, যেন যেন কারো জমিতে পানি না যায়। তোমরা চুপ করে আছো কেন? করিম চাষি যা বলছে তা কি সত্যি? ইয়ে ইয়ে মানে মানে মোড়ল মশাই, আপনি কারোর কথা না শুনে দয়া করে একবার আমার জমিতে চলুন। সেখানে গেলে দেখতে পাবেন কে মিথ্যে আর কে সত্য। ঠিক আছে, তাই চলো। এরপর মোড়ল মশাই করিম ও দুই চাষিকে সাথে করে তাদের জমিতে যায়। এই দেখুন মোড়ল মশাই, আপনি নিজের চোখে দেখুন, এখানে আমার জমির পানির জন্য কারোর কি কোনো ক্ষতি হয়েছে? কই না তো, তেমন কিছুই তো দেখতে পাচ্ছি নে। হ্যাঁ মোড়ল মশাই, আর তাছাড়া যখন বৃষ্টির পানি জমে আমার জমির কচুগুলো সব ডুবে গিয়েছিল, তখন এরা কেউ আমার জমির পানি দূর করতে সাহায্য করেনি। উল্টো বলেছে আমার জমির পানি যেন ওদের জমিতে না ফেলি। তখন আমি জমির এত পানি দিয়ে কি করতাম বলুন তো? তাই তো আমি এখানে চিংড়ি চাষের উপায়টা বের করেছি। বাহ, তুমি তো খুব ভালো কাজ করেছো করিম। আর এরা তো দেখছি তোমার পদে পদে বিপদে ফেলতে চেয়েছে। এই যে শুনে রাখো তোমরা, আর কখনো যদি তোমরা করিমের বিপদে ফেলতে চেয়েছো তবে তোমাদের আর শান্তি ভোগ করতে হবে না কিন্তু। না না মোড়ল মশাই, আমরা আর কখনোই করবো না মোড়ল মশাই। ঠিক আছে, তাই যেন হয়। আর করিম শোনো, ওরা তোমাকে এরপরে আর কোনো ক্ষতি করতে চাইলে তুমি গিয়ে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, কেমন? আর তুমি এখন থেকে নিশ্চিন্তে তোমার জমিতে কচু আর চিংড়ি চাষ করে যাও। ঠিক আছে মোড়ল মশাই। এরপর মোড়ল মশাই সেখান থেকে চলে